আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে এখানে আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। এই যে আমাদের এখানে কখন বসে ওই গুম ছিল 6 মাস বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল, তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28 হয়তো আমরা পাবো, কিন্তু তারপরে আমাদের হয়তো 4 বছর সময় লাগবে 28 থেকে। তাহলে এদিকে 2 বছর, এদিকে 4 বছর, 6 বছর। আমরা তো কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব, এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এমফাসাইজ করব, সব রকম ভাবে আমরা করব, যাতে আরো ইন্টারন্যাশনাল যেটা গেম আছে সেগুলোকে আমরা টার্গেট করব। টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর, নেক্সট 6 বছর এদের হচ্ছে সব রকমের ব্যবস্থা আমরা করবো। তাদের কাজ একটাই হবে, সবদিন খেলা খেলা ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে। এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখভাল করতে হবে। যেমন কিছুদিন আগে কোকো সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকো করেছে। কোকো একজন স্পোর্টসম্যান ছিল, একজন প্লেয়ার ছিল, একজন ক্রীড়াবিদ ছিল। আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি কি করেছে, কতটুকু করতে পেরেছে, এটি যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন, তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতে তারা বলবেন। এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয়, কিছু হলেও ভালো কিছু করেছে বাংলাদেশের। সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ব করি। এখন আমি একজন নেতা, বিষয় আগে বলেছি, আমি একজন রাজনৈতিক কর্মী। স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি। একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে, যেমন ক্রীড়া থাকে, তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে, তেমন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে, ঠিক তেমনই ভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, চিন্তা ভাবনা করে। আজকের এই অনুষ্ঠানটি যেহেতু
খেলাধুলাকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু কোকোকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে, এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেক উপস্থিত আছেন, খেলোয়াড় উপস্থিত আছেন, যদিও এর বাইরে কিছু রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত আছে, আমার মনে হয় মোটামুটি সমান বলে হবে ঘরের মধ্যে যারা আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব, যে চিন্তাগুলো কম বেশি এর ভিতরে আমি শেয়ার করেছি। পলিটিক্যাল বক্তব্য না, ভয় পাবার জন্য আমি আপনাদের সাথে কিছু শেয়ার করবো। যে আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল ক্রীড়াবিদ একজন, আমি তা না। অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই, এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে, ওর বক্তব্যটা আপনারা শুনেছেন। আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এসে। প্রায় বছর খানে 1.5-2 বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় 1.5-2 বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম। সেই আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেলে এই অনুষ্ঠানটি চালু করেছে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা হবে। কেউ হয়তো ভালো মিউজিশিয়ান, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এরকম কালচারাল লাইনে যারা ভালো আছে এরকম খুঁজে ট্যালেন্ট খুঁজে নিয়ে আসা। তা আমি আমিনুর সাথে কয়েক বছর আগেও আলাপ করেছিলাম, গতকালকে আলাপ করছেন যে আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ, আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে পড়া যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট আর্ন করি, যারা স্পোর্টসম্যান, কেউ হয়তো ফুটবলে ভালো, কেউ হয়তো টেনিসে ভালো, কেউ হয়তো ক্রিকেটে ভালো, কেউ হয়তো ভলিবলে ভালো, কেউ হয়তো বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে। এটা বিষয়, অনেক প্ল্যানিং এর বিষয়, কিন্তু সেটা আমরা করবো। আমাকেও বললো যে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশে 5টা বলেছেন বিকেএসপি, 5টা বিভাগে আমাদের আছে, আমরা যদি চারটা বিভাগে আছে, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। তোমার যে 4টা আছে, আমরা যদি সুযোগ পাই এই 4টাকে আমাদের ফাংশনাল করতে হবে। আমরা যদি এই 4টার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলোয়াড় তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে, আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরো কেন বিকেএসপি আমাদের দরকার। আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন। আমরা বাংলাদেশের শিক্ষাটাকে, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেন? খেলতেও তো হবে। কারণ সিম্পল ব্যাপার, এটি মেডিকেল, আমি ডাক্তার না, আমার স্ত্রী ডাক্তার, তবে একটা সিম্পল ব্যাপার আছে। আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন, খুব স্বাভাবিকভাবে আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে, এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে, ফ্রেশ হবে, আপনার চিন্তা শক্তি তত বাড়বে। অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে। সেই জন্য খুব স্বাভাবিকভাবে যেই ছেলেটা খেলাধুলা করে, তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কারণ পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই। আমরা যারা আছি, আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি,
কম বেশি অনেকদিন ধরে আমার মতো আপনারা অনেকে লন্ডনে আছেন, বিভিন্ন ভাবে আপনারা আছেন, আমি কেন আছি কম বেশি আপনারা জানেন। যখন লন্ডন শহরে বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মধ্যে একটু কষ্ট হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলে মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে। দেখলে মাঝে মধ্যে একটু হিংসা হয়, খারাপও লাগে, আচ্ছা ভাই আমরা কেন এরকম করতে পারবো না। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন তাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন যেটা বললাম বিভিন্ন এলাকায় আছে যে মাঠগুলো সুন্দর মোটামুটি চারকোনা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলতেই দরকার, মাঠ জায়গা দিতে হবে, খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সামনে শুধু ফোন নিয়ে খেলছে, আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো ওরা আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটি হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে আমাদের কম বেশি মার্কিং থাকে। কত মার্কিং থাকে? 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, বাট আমাদের প্রাইমারি এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। যেমন সে ধরেন বাংলা ফার্স্ট পেপার, 100 মার্ক আছে। 100 মার্ক থেকে যদি ওটাকে 80 নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিবেন? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে। ঠিক এইভাবে কম্পালসারি করে দিব, হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 6টা আইটেম যে বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চাই না বাচ্চাদের। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমাদের সাথে বাচ্চা এমন হচ্ছে ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে। এটা লং টার্ম যেটা টার্গেট আমাদের, লং টার্ম যেটা আমি চিন্তা করছি